আমি বলছি শুনুন, ননসেন্স লিটারেচারও তো যদি একটা লিটারেচার হয়ে গিয়ে থাকে, ননসেন্সের মধ্যেও তো একটা সেন্স আছে। এপাং ওপাং ঝপাকের মধ্যে না সেন্স আছে না ননসেন্স আছে, দ্যাট ইজ নাথিং। আমার ভাইপো যেদিনকে হাতে লেখা শিখবে, তার মাথায় যেদিন স্বল্প বুদ্ধি হবে, সেও শুনতে শুনতে লিখবে এপাং ওপাং ঝপাং। কিন্তু আমার ভাইপোকে নিয়ে গিয়ে বাংলা সাহিত্য একাডেমিতে কেউ পুরস্কার দেবে না, কারণ হয়তো মুখ্যমন্ত্রী না, তার বয়স। ভয় কি লাল রঙে, আমাদের প্রিয় রং লাল। আর আজকে ডিআইএফআই এর এক সম্মেলন চলছে এবং সেইখানে আমরা সায়ন ব্যানার্জির সঙ্গে কথা বলছি। সায়নের নতুন কোনো পরিচয় দেওয়ার দরকার নেই, সায়ন মানেই একরাশ নতুন ধরনের কথা। সায়ন, তোমাকে স্বাগতম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রথম যে জায়গাটায় যাব, যে মোদি সরকারের সবচেয়ে বড় গিফট, গ্যাসে আর কোনো ভর্তুকি নেই এবং ভারতবর্ষ এখন হয়ে উঠেছে একটা বুলডোজার ডেমোক্রেসি। বুলডোজার মামাও আছে, বুলডোজার বাবাও আছে। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সীতারাম ইয়েচুরি বলেছেন, মোদি সরকারের সাথে কাঁটেকা লড়াইয়ের জায়গায়, সেখানে তুমি ডিআইএফআইকে কীভাবে খুঁজে পাচ্ছ? ডিওএফআই বামপন্থী আন্দোলনে, দেখুন, বামপন্থী আন্দোলনে ছাত্ররা, যুবরা, কৃষক, শ্রমিক, মহিলা সবাইকে সাথে নিয়ে যে বামপন্থী আন্দোলন, সেই বামপন্থী আন্দোলন 2014 থেকে আমরা আস্তে আস্তে কিন্তু এগিয়েছি। আপনি মহারাষ্ট্রে লং মার্চ দেখতে পারেন, রাজস্থানে বিভিন্ন যে লং মার্চ হয়েছে আপনারা দেখেছেন, পশ্চিমবঙ্গের বুকে সাম্প্রতিক সময়ে যে আন্দোলন বা বিভিন্ন সময়তে, তার সবচাইতে বড় আমি শেষ উদাহরণ আমি না দিয়ে থাকতেই পারবো না। সেটা হচ্ছে, দেখুন, অনেক 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 সাংবাদিককে আমি দেখলাম এটা গুলিয়ে দিতে, যে বামফ্রন্টের আমলে বস্তি উচ্ছেদ করা হয়েছে, তাহলে জাহাঙ্গীরপুরীতেও যখন বস্তি উচ্ছেদ করা হচ্ছে, তাহলে বামপন্থীরা কেন আপত্তি জানাচ্ছে? জাহাঙ্গীরপুরীতে বস্তি উচ্ছেদ করা হচ্ছে না, জাহাঙ্গীরপুরীতে ধর্ম বেছে বেছে তাদেরকে ঘর ছাড়া করা হচ্ছে। একটু রিজয়েন্ডার বলছি, তোমার নিশ্চয়ই অপারেশন সানশাইন মনে আছে? সেই আমাদের প্রিয় নেতা সুভাষ চক্রবর্তী, যিনি বলতেন মরা মানুষ ছাড়া সবাইকে জীবন্ত করতে পারি, হঠাৎ গরিব মানুষের ওপর নেমে এসেছিল ভয়ঙ্কর আক্রমণ। দুটো আক্রমণই তো প্রায় সমান না, সমান নয়। একটা কারণেই সমান নয়, তার কারণ হচ্ছে একটা কোর্ট অর্ডারকে সাথে নিয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যা হওয়ার হয়েছে, যেটাকে আপনারা অপারেশন সানশাইন বলছেন, যার নাম আমরা ছোটোবেলায় শুনেছি। আর একটা, যেটা জাহাঙ্গীরপুরীতে যে ঘটনাটা ঘটেছে, সুপ্রিম কোর্ট অর্ডার দিল সকাল 10:30টার সময় সমস্ত এই যে বুলডোজার চালানো হচ্ছে, সেই বুলডোজার চালানোটাকে বন্ধ করতে হবে। তারপরেও আমরা দেখলাম বুলডোজার নিয়ে সবাই এগোতে শুরু করলেন। সেই সময়তে দাঁড়িয়ে সিপিআইএমের পলিট ব্যুরোর সদস্য বৃন্দা কারাত সামনে দাঁড়িয়ে গেলেন, কোর্ট অর্ডারকে সাথে নিয়ে বৃন্দা কারাত দাঁড়ালেন, তখনও তারা রুকলেন না। আবার বামপন্থী আইনজীবীরা যখন কোর্টকে ইন্টারভেন করালেন, সেই সময় কোর্টের সেক্রেটারি ফোন করে দিল্লি পুলিশকে দাঁড়ালেন এবং মিউনিসিপ্যাল কর্পোরেশনকে জানালেন। তারপর সেই বস্তি যে উচ্ছেদ, মানুষের যে ঘর ভাঙা, সেটা বন্ধ হলো। এই দুটোর মধ্যে একটা বেসিক তফাৎ এখানেই। বস্তি উচ্ছেদ আমরা গোটা ভারতবর্ষে অনেক দেখেছি, এটা বস্তি উচ্ছেদ নয়, এটা হচ্ছে রামনবমীর পরবর্তী সময়তে একটি সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে সাভারকারের সেই ভারতবর্ষের জেগে ওঠা, যেখানে মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখা হবে। তার আমি এটা বহু বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি আপনাকে বলছি, কিছু কিছু ক্ষেত্রে বিজেপি সেটা করতে হয়তো করতে পারছে, কিন্তু গোটাটা তারা করতে পারবে না। মুসলিমদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেনে পরিণত করা সেটা হবে না। ফার্স্ট ক্লাস সিটিজেন, সেকেন্ড ক্লাস সিটিজেন বলে ভারতবর্ষের সংবিধানে অন্তত কোনো কথা আছে বলে আমরা জানি না। যে কথাটা আপনাকে বলছিলাম, যে জাহাঙ্গীরপুরীর ঘটনা বস্তি উচ্ছেদ নয়, জাহাঙ্গীরপুরীর ঘটনা মুসলিম মানুষজনকে ঘরছাড়া করা। এবার একটু রাজ্য রাজনীতির দিকে আসি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পুরস্কার পাওয়ায় তোমরা খুব ক্রিটিক্যাল, কিন্তু মমতার রচনার মধ্যে ননসেন্স লিটারেচার বলেও একটা লিটারেচার হয়, সেটাও বাংলা সাহিত্যে আছে। তাহলে মমতার এই পুরস্কার নিয়ে এত কথা তোমরা কেন বলছো? আমি বলছি শুনুন, ননসেন্স লিটারেচারও তো যদি একটা লিটারেচার হয়ে গিয়ে থাকে, ননসেন্সের মধ্যেও তো একটা সেন্স আছে। এপাং ওপাং ঝপাকের মধ্যে না সেন্স আছে না ননসেন্স আছে, দ্যাট ইজ নাথিং। আমার ভাইপো যেদিনকে হাতে লেখা শিখবে, তার মাথায় যেদিন স্বল্প বুদ্ধি হবে, সেও শুনতে শুনতে লিখবে এপাং ওপাং ঝপাং। কিন্তু আমার ভাইপোকে নিয়ে গিয়ে বাংলা সাহিত্য একাডেমিতে কেউ পুরস্কার দেবে না, কারণ হয়তো মুখ্যমন্ত্রী না, তার বয়স 1 বছর। আমি উদাহরণস্বরূপ আপনাকে বললাম। দেখুন, মমতা ব্যানার্জির রাজনীতির জীবনে অবদান, মমতা ব্যানার্জির সমাজ জীবনে অবদান না আমি অস্বীকার করতে পারি, না আপনি অস্বীকার করতে পারেন, আমরা ক্রিটিসাইজ করতে পারি তাকে। কিন্তু সাহিত্য জগতে মমতা ব্যানার্জির কোন অবদানটা আছে যার জন্য তাকে বাংলা একাডেমিকে পুরস্কৃত করবে? এখন একটা কথা বলা হচ্ছে ক্রিয়েটিভ লিটারেচারের কথা, অর্থাৎ লিটারেচার
নিচ থেকে উঠে আসে, ফ্রম দ্য বিলো। সেই বিলো লিটারেচারেও যদি আমরা দেখি, সেখানে যে এপাং হোপাং ঝপাংয়ের মতো পপুলার শব্দ, সেগুলো তো একটা মজা তৈরি করে এবং লক্ষ লক্ষ লোক তো তার বই কেনে। তাহলে এইগুলো সব ফলস, এইগুলোকে অস্বীকার করে। দেখুন, আমি একটা মিনিট খালি একটাই কথা আপনাকে বলছি, যে দেখবেন এই ট্রেনে যখন আমরা সফর করি, লোকাল ট্রেনে বিভিন্ন আশিক বিভিন্ন রকমের কবিতা লিখে চলে যায়, তা সেই কবিতাও তো নিচ থেকে উঠে আসছে। দিন বাংলা একাডেমিতে ডেকে তাকে পুরস্কৃত করুন। এক্সপ্রেস ট্রেনের বাথরুমে ঢুকবেন, দেখবেন বিভিন্ন রকমের কবিতা লেখা থাকে, প্রেমিক প্রেমিকার জন্য লিখে দিয়ে চলে গেছে। দিন বাংলা একাডেমিতে নিয়ে গিয়ে পুরস্কৃত করুন, পুরস্কৃত করে বলুন একেবারে নিচ থেকে ওপর অব্দি উঠে চলে এসছে, তাই জন্য আমি এটাকে এই করছি। বলছি হবে না। তার একটাই কারণ, মমতা ব্যানার্জি জাস্ট বিকজ মুখ্যমন্ত্রী, তাই জন্য তার মন রাখবার জন্য আজকে এই কাজ করতে হচ্ছে, নাথিং মোর দ্যান দ্যাট। একটা জায়গা ক্রমশ পরিষ্কার হয়ে উঠছে, সেটা হচ্ছে বিজেপির নেতৃত্বে একটা অর্থনৈতিক সন্ত্রাস দারুণভাবে আমাদের ঘিরে ধরছে। এবং এখানে বামপন্থীরা যে সময় মানে সংসদে শক্তিশালী ছিল, তারা অন্তত একটা বিকল্প ইন্ডিয়ার কথা তো বলেছিল, বিশেষ করে ধরো এই যে শিক্ষার অধিকার আইন, এই আইন সেই আইন। তাহলে আজকে বামপন্থীদের এই যে সামগ্রিক একটা বিপর্যয় রয়েছে, এটাকে তুমি যুব প্রজন্মের প্রতিনিধি হিসেবে কীভাবে দেখছো? আমি খুব নির্দিষ্টভাবে এই কথাটা বলতে চাই, 2004 সালে বামপন্থীরা যখন 61 জন সাংসদ নিয়ে সংসদের মধ্যে ছিল, অর্থনৈতিক নীতি দেশের কি হবে তার অভিমুখ ঠিক করে দিয়েছিল বামপন্থীরা। আজকে আপনার প্রশ্নই প্রমাণ করে দিচ্ছে, বামপন্থীরা যদি সংসদীয় রাজনীতিতে দুর্বল হয়ে যায়, তাহলে অর্থনীতির যে অভিমুখ, সেই অর্থনীতির অভিমুখ কখনো সাধারণ মানুষের জন্য থাকে না। অর্থনীতির অভিমুখ তখন একটা নির্দিষ্ট শ্রেণীর আম্বানি আদানির জন্য পরিচালিত হয়, এবং বিজেপি আশায় তার সাথে অ্যাড হয়েছে সাম্প্রদায়িকতা, ধর্মীয় সুরসুরি। ফলত বামপন্থীদেরকে রিভাইভ করতেই হবে, এবং সেই রিভাইভ আমরা করছি। এটা কি 1994 সালে জ্যোতিবাবুর যে শিল্পনীতি ছিল, সেটাও তো আম্বানি আদানিদের ফেভারিটই শিল্পনীতি ছিল? দেখুন, আমি আপনাকে খুব নির্দিষ্টভাবে বলতে চাই, ভারতবর্ষের বুকে আমরা একটা মিশ্র অর্থনীতির মধ্যে বসবাস করি। এই মিশ্র অর্থনীতির মধ্যে ক্যাপিটাল ইকোনমিও আছে, মার্কেট ইকোনমিও আছে, আবার তার সাথে সোশ্যালিস্ট প্যাটার্ন ইকোনমিও আছে। জ্যোতিবাবু গরিব মানুষের হাতে হাতে জমি তুলে দিয়েছিলেন, কৃষকদের হাতে পাট্টা তুলে দিয়ে তাকে চাষ করতে পাঠিয়েছিলেন। বিনয় চৌধুরী তার অন্যতম কাণ্ডারি, যার কথা আজকে বলা হয় না। আমি বলছি, এটা বামফ্রন্ট সরকার না, এটা একমাত্র জ্যোতি বসু না, এটা একমাত্র বুদ্ধদেব ভট্টাচার্য না, আপনি যে কমরেডদের নাম কেউই না, এটা বামফ্রন্ট সরকারের নীতি। এবারে একটা সরকার চালাতে গেলে তার একটা শিল্পের অভিমুখ লাগে, শিল্প নীতি লাগে, সেই শিল্পের নীতি আমরা শিল্পের অভিমুখ ঠিক করেছিলাম। কিন্তু তার মানে এই নয় যে গোটা ট্যাক্স ছাড় দিয়ে দিয়ে কোটিপতিদেরকে আরও কোটিপতি বানিয়ে তাদেরকে শিল্প জগতে তাদের, আপনি দেখুন না, আদানিকে 2014 সালের আগে আপনি চিনতেন? এখন আপনি আদানি রেলওয়েজের নাম শোনেন, আপনি জানতেন আদানির নাম আপনি 2014 সালের আগে? এখন আদানির টপ মোস্ট রিচেস্ট এশিয়ার মধ্যে অন্যতম একজন। ফলত যেভাবে টাকা আমি ধার দিচ্ছি ব্যাংকের থেকে, সেই টাকা নিয়ে কোটি কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়ে যাচ্ছে, ঋণ খেলাপি, পরবর্তীকালে নন পারফর্মিং অ্যাসেট হিসেবে আমি ডিক্লেয়ার করে দিচ্ছি। বামপন্থীরা কোনোদিনও এই কাজ করে। তৃণমূলও তো এই জায়গাটার তীব্র সমালোচনা করছে বিজেপি সরকারের। তাহলে তৃণমূলের থেকে তোমাদের অর্থনৈতিক পলিসির জায়গাটা কোথায় আলাদা জনমানুষের কাছে? আমি একটাই কথা বলছি, শুনুন, অর্থনৈতিক পলিসি একদিনে ঠিক হয় না, এটা আমার নির্দিষ্ট অভিমুখ। 1999 সালে মমতা ব্যানার্জি যখন অটল বিহারী বাজপেয়ীর ক্যাবিনেটে বসেছিলেন, সেই সময় সেই ক্যাবিনেটে যিনি বসেছিলেন তার নাম অরুণ শৌরী। সেই অরুণ শৌরী কে? সেই অরুণ শৌরী হচ্ছেন সেই মন্ত্রী যিনি প্রতিদিন সকালবেলায় উঠে শিল্প এক একটা কী করে বেসরকারীকরণ করা হবে তার জন্য একটা দপ্তর খুলেছিলেন। মমতা ব্যানার্জি যদি বেসরকারীকরণের বিরুদ্ধে হতেন, তাহলে অরুণ শৌরীর সাথে এক ক্যাবিনেটে গিয়ে বসতেন না। 2004 সালে বামপন্থীদের প্রত্যক্ষ সমর্থনে যে সময়তে আমরা সরকার তৈরি করিয়েছিলাম, বাইরে থেকে 61 জন সাংসদ, আমরা সবার প্রথমে ওই ঝাঁপ বন্ধ করিয়ে দিয়েছিলাম। নিয়ে সীতারাম ইয়েচুরি বলছিল ভাড় মে যায় ও মন্ত্রক। এক্স্যাক্টলি, ভাড় মে যায় ও মন্ত্রক। এবি বর্ধন সীতারাম ইয়েচুরি বলেছিলেন ভাড় মে যায় ও মন্ত্রক, আমরা ভাড়ে পাঠিয়ে দিয়েছি। কিন্তু আমরা ওই বিলগ্নীকরণ দপ্তর ভাড়ে বা ভবানী করে পাঠিয়ে দিয়েছিলাম। এরা দেশকে ভাড়ে পাঠাচ্ছে। সায়ন ব্যানার্জির সঙ্গে আমরা কথা বলছি, এবং একটু আগেই জনতার আদালতে সায়ন অসাধারণভাবে কিছু পয়েন্টও তুলে ধরলো, তৃণমূল সরকারকে নির্মমভাবে আক্রমণ করলো। সায়ন, এখানে একটা প্রশ্ন এসে যাচ্ছে। আম্বেদকর অনেকদিন আগে বলেছিলেন, তুমিও বললে, যে আমরা 1952 সালে যখন সংবিধান চালু হলো, আমরা এমন একটা যুগে প্রবেশ করছি যেখানে রাজনৈতিকভাবে সবার স্বাধীনতা আছে, কিন্তু অর্থনৈতিকভাবে সবার স্বাধীনতা নেই। এই দাবিটাকে তিনি আম্বেদকর তুলে ধরেছিলেন। আবার দেখা যাচ্ছে 90-এর দশকে 2000 সালের দিকে এই গণ আদালত কনসেপ্টেরই সবচেয়ে বিরোধিতা সিপিএম করেছিল, মাওয়িস্টরা যখন গণ আদালত করতো তার।
তাহলে তোমরাও তো আজকে গণ আদালত করছো, তার মানে কি একভাবে মাওবাদীদের দিকে তোমরাও ঝুলে গেলে? না 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 না, থ্যাংক ইউ এই প্রশ্নটা করবার জন্য। দুটো বিষয়, এক হচ্ছে দেখুন আম্বেদকর যেটা বলেছিলেন সেই সময়তে যে আজকের পর থেকে ভারতবর্ষের খারাপ যদি কিছু হয় তার জন্য আর দায়ী করবার জন্য কাউকে পাবো না, তার দায়িত্ব নিজেকেই নিতে হবে। অর্থাৎ ভারতবর্ষের খারাপ যদি কিছু হয় তার দায় আমার, অন্য কারণ নয়। সেই ইকোনমিক অর্থনৈতিক ডেমোক্রেসিটাকে এস্টাবলিশ করবার কাজ চলছে। ইউপিএ 1 100 দিনের কাজ, সেটা সব নয়, কিন্তু প্রান্তিক মানুষের কাছে যতটা পৌঁছানো সম্ভব, এক নাম্বার কথা। 2 নাম্বার কথা, এটা ঠিক গণ আদালত নয়। আমরা যেটা করতে চেয়েছিলাম গণ আদালত, হোয়াট দে ডু, মানে আপনি যাদের কথা বলছিলেন, তারা বললো যে তোমার কাছে এই আছে, তুমি এই খারাপ কাজ করেছো, রাষ্ট্র মানি না, কিচ্ছু মানি না, আদালত মানি না, আমার আদালত জনতার আদালত, গণ আদালত, আমি তোমাকে বসালাম, তুমি তোমার কথা বলো, আমি আগে থেকে আমার মস্তিষ্কে ঠিক করে রেখেছি, আমি তোমাকে বলিদানটা দেবো, তোমাকে আমি মারলাম। দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ গণ আদালত অফ দেয়ার। আমাদের কনসেপ্ট হচ্ছে ডিওয়াইএফআই সর্বভারতীয় সম্মেলন চলছে। ডিওয়াইএফআইয়ের দাবি হচ্ছে কাজের দাবি, মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারকে স্বীকৃতি করতে হবে কাজের দাবি হিসেবে। এই দাবিটাকে আমরা আদালতের মাধ্যমে মানুষের সামনে একটা অল্টারনেটিভ ওয়েতে প্রচার করলাম, দ্যাট ইজ অল। এটা ডিআইএফআই এর বা আজকে পশ্চিমবঙ্গে সিপিএমের যে উত্থান, সেখানে যুব প্রজন্মের একটা বিরাট ভূমিকা রয়েছে। মীনাক্ষী মুখার্জির মতো নেত্রী, যাকে নিয়ে বিভিন্ন আলোচনা হয় এবং লোকে একটু মজা করে বলে যে বিজেপি এই কথাটা বলতো, আমি তার সাথে আরেকটা কথা একটু যোগ করি যে সিপিএমের ইউনিভার্সিটির সেরা ছাত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আর মমতার ইউনিভার্সিটির র্যাঙ্ক পাওয়া ছাত্রী হচ্ছে মীনাক্ষী মুখোপাধ্যায়। এই ব্যাপারটাকে তুমি কিভাবে দেখো? দুটো কথা, এক হচ্ছে যে দেখুন, না একদম না, দেখুন দুটো বিষয়। এক হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে মমতা ব্যানার্জি আমাদের বিদ্যালয় অবধি এসে পৌঁছাননি কোনোদিন। উনি আমাদের বিদ্যালয়ের দিকে আস্তে আস্তে হঠাৎ করে আরএসএস এর দিকে ঝুঁকে গেছেন। এক সময় সিপিআই এর নেত্রী, একজন সিপিআই এর অন্যতম এক নেত্রী বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় তখন অল্প বয়সী, তার গাল টিপে, তুই কেন আমাদের দলে নোস? বা সিপিআই তৃণমূল এখন নিজেকে সোশ্যালিস্ট বলে। দেখুন আমি আপনাকে একটা কথা বলি, তো আমরাও যখন এখন মেম্বারশিপ করতে যাই বা গ্রামে পাড়ায়, মুখোপাধ্যায় বলেছিলেন কথা, আমি আপনাকে বলছি শুনুন, আমরাও বা বাচ্চা ছেলে মেয়েদেরকে বলি বাবা তুই আমাদের দিকে চলে আয়, দ্যাট ইজ আ ফ্যাক্ট। এখন তখন তো উনি জানতেন না, উনি মমতা ব্যানার্জি কার্যত গোটা রাজ্যটাকে জ্বালিয়ে পুড়িয়ে রাগ করে দেবেন ওনার নীতি দিয়ে, সেটা তখন উনি জানতেন না। উনি জানলে বলতেন বাবা তুমি রাজনীতিই করো না, অন্য কিছু করো, কেন খারাপ চাইবে মানুষের জেনে বুঝে, এক নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে মমতা ব্যানার্জি আমাদের পাঠশালায় এসে পৌঁছাননি। আমাদের পাঠশালায় এসে পৌঁছলে ওনার রাষ্ট্র চালানোর নীতি অন্য রকমের হতো, ভাতা দিয়ে রাষ্ট্র চালাতেন না। আমি ভাতাটাকে ছোট করছি না, বাট দ্য ফ্যাক্ট ইজ আপনি ক্ষুধার জ্বালা, আপনি বেকারত্বের জ্বালাকে 500 টাকা 1000 দিয়ে বোঝাতে পারেন না। নাও 3 নাম্বার কথা হচ্ছে মমতা ব্যানার্জি অ্যাকচুয়ালি আরএসএস এর ছাত্রী, আরএসএস এর যে টোল, আরএসএস এর টোলের ছাত্রী। সেই টোলে মমতা ব্যানার্জির মা মালপোয়া বানিয়ে দিতেন। মমতা ব্যানার্জি আর অটল বিহারী বাজপেয়ী একসাথে মালপোয়া খেয়েছেন কালীঘাট রোডে দাঁড়িয়ে, সে আমরা দেখেছি। আমাদের বিদ্যালয়তে কোনোদিনও আসেননি। 3 নাম্বার কথা হচ্ছে, এটা মিডিয়ার একাংশ বলে বটে যে ওই যে মমতা ব্যানার্জি যেমন একটা অগ্নিকন্যা ছিল, মীনাক্ষী হচ্ছে অগ্নিকন্যা। দেখুন আমার কথা হচ্ছে অন্য জায়গায়। মমতা ব্যানার্জি একটা গঠনমূলক আন্দোলন করতে গেছে, আপনি আমাকে একটা দেখান তো গঠনমূলক আলোচনা, গঠনমূলক আন্দোলন। শিল্প করতে দেবো না, শিল্প তারাও, এই করতে দেবো না, ওই করতে দেবো না, এই করে মমতা ব্যানার্জির উত্থান। মীনাক্ষী দিকে বাংলার মানুষ অনেকগুলো সেগমেন্টে যখন চিনল, তার মধ্যে অন্যতম মানুষ যখন চিনল সেটা হচ্ছে যে নবান্ন অভিযান। যে নবান্ন অভিযানের সামনে পুলিশের লাঠির সামনে মীনাক্ষী মুখার্জি দাঁড়িয়েছিল, বাদ বাকি আমাদের সব কমরেডসরা দাঁড়িয়েছিল। কিসের জন্য? দ্যাট ইজ আ গঠনমূলক আন্দোলন। সবার জন্য চাকরি চাই, 5.5 লক্ষ বেকারের শূন্যপদকে পূরণ করতে হবে। এই গঠনমূলক আন্দোলন মমতা ব্যানার্জি কখনো করেনি, ধ্বংসাত্মক আন্দোলন করেছেন। ধ্বংসাত্মক আন্দোলন করে আমরা ক্ষমতায় আসতে চাই না। এই যে দেখবেন অনেকে একটা বলেন মমতা ব্যানার্জি যদি এই সময় বিরোধী থাকতেন, দেখতেন উনি কি করতেন, দেখতে ও কি করে দিত, কিচ্ছু করতেন না, কিচ্ছু করতেন না। একটা গঠনমূলক আন্দোলন মমতা ব্যানার্জির ক্ষেত্রে কেউ দেখাতে পারবে না, ধ্বংসাত্মক আন্দোলন, সেটাই আমরা দেখেছি। খুব সুন্দর একটা জায়গাকে সায়ন আনলো। আর এই প্রসঙ্গে মীনাক্ষীর একটা সাক্ষাৎকার, মীনাক্ষী মুখোপাধ্যায়ের একটা সাক্ষাৎকারের কথা মনে পড়ে যাচ্ছে। সেখানে তিনি বলছিলেন এবারের নবান্ন অভিযানে জেনারেল ডায়ারের মতো আচরণ পুলিশ করেছে। আবার 93 সালের যে 21শে জুলাইয়ের ঘটনা, যেখানে 13 জন তৃণমূলী কর্মী মারা গেছিলেন জ্যোতিবাবুর পুলিশের গুলিতে, সে সম্পর্কেও এই অভিযোগ আছে জেনারেল ডায়ারের আচরণ হয়েছে। তাহলে কি ভারতবর্ষে রাজনীতি করতে গেলে জেনারেল ডায়ারটা কমন থাকবে বাম আমলেও তৃণমূলের আমলেও?
না না, একদমই নয়। আমি আপনাকে নিশ্চিত একদম খুব স্পেসিফিকভাবে বলছি, জ্যোতি বসু যে সময় মুখ্যমন্ত্রী ছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, সেই সময়তে স্বরাষ্ট্র দপ্তরের যিনি সচিব ছিলেন তিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের এখনকার এমপি মনীশ গুপ্ত। সেই পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে 2011 থেকে 16 মন্ত্রী হয়েছিলেন, সুজন চক্রবর্তী হারিয়ে দেন যাদবপুরে। মনীশ গুপ্ত ভালো বলতে পারবেন সেই সময় কিসের জন্য পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছিল। তার কারণ দেখুন, আমরা নবান্ন দখল করতে যাইনি, আগে থেকেই আমরা সেদিনও কি ওই ছেলেমেয়েরা নবান্ন দখল করতে গেছে? অবশ্যই মহাকরণ দখল করতে গেছিল, স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট সেই কথা বলে। এক নম্বর কথা। 2 নম্বর কথা, সেই সময়তে যে সরকার চলছিল, মমতা ব্যানার্জি তখনও তৃণমূল তৈরি করেনি, মমতা ব্যানার্জি তখনও কংগ্রেস চালাতেন, কংগ্রেসের সরকার সেই সময় কেন্দ্রে। আর তুমি ভোটার কার্ডের জন্য রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন করছো। কেন্দ্রের সরকার ঠিক করবে ভোটার কার্ড কত কি হবে না হবে, কিভাবে হবে, রাজ্য সরকারের। আপনি বলেন তো, আজকে আমি যদি আজকে বলি ভোটার লিস্টের সবার জন্য ভোটের বয়স 18 থেকে কমিয়ে 16 করতে হবে, তো এই আন্দোলনটা আমি কার বিরুদ্ধে করব? মমতা ব্যানার্জির বিরুদ্ধে করব না মোদির বিরুদ্ধে করব? আমি সংসদ ভবন অভিযান করব নাকি আমি নবান্ন অভিযান করব? অবশ্যই সংসদ ভবন অভিযান করব, কারণ ভোটার তালিকায় কি হবে, কে ভোট দেবে কে না দেবে, মমতা ব্যানার্জির কোনো জুরিসডিকশনই নেই। তা জ্যোতি বসুর কি জুরিসডিকশন ছিল? বামফ্রন্টের সরকার ঠিক করবে ভোটার কার্ড ইউনিভার্সাল সাফারেজের জন্য? মমতার কথা ছেড়েই দাও, এসইউসি থেকে করান্দা গণহত্যা, যেখানে 17 জন সিপিএমের লিবারেশন কর্মী তাদের খুন হতে হয়েছিল কি বামফ্রন্ট আমলে, করান্দা গণহত্যা। বা একটা বই আমি নিজে আমি আপনাকে একটা কথা বলি শোনেন, বামফ্রন্টের বিরুদ্ধে যত যা গণহত্যার কথা উঠেছে, একটা গণহত্যা আজ অব্দি প্রমাণিত নয়। নট ইন দ্য কোর্ট অফ ল। কোর্ট তো সিপিএম চালায় না, কোর্ট তো বামফ্রন্ট চালায় না, একটাও না। আপনি একটা স্পেসিফিক অভিযোগের কথা বললেন, এমন শঙ্কর রায়ের বিরুদ্ধে যে গণহত্যার অভিযোগ উঠেছিল কোর্ট অফ লয়ে, সেটা প্রমাণিত নয়, তা বলে গণহত্যা হয়নি। ইমার্জেন্সির চাইতে ডার্ক পিরিয়ড ভারতবর্ষের রাজনীতিতেই আর নেই। কোর্ট কোথায় তখন? ইমার্জেন্সি পিরিয়ডের সময়তে, জরুরি অবস্থার সময় 72-77 নিয়ে যে ওয়াংচু কমিশন তৈরি হলো, যেখানে সিপিএম পরিষ্কার বললো, সিদ্ধার্থ শঙ্কর রায়, আমিও মনে করি তারা ঠিক বলেছিলেন, 1200 কর্মী সিপিএমের লোক মারা গেছিলেন, শহীদ হয়েছিলেন তারা আমি শহীদ বলছি এখান থেকে। তারা কোথায়? সিদ্ধার্থ শঙ্কর রায়ের নামেও তো প্রমাণিত হলো না, তাহলে প্রমাণ না হলেই কি সব ঠিক আছে? না না, আমি আপনাকে দুটো জিনিস বলছি শোনেন। এক নাম্বার কথা হচ্ছে যে বামফ্রন্টের বিরুদ্ধে, আমি খুব স্পেসিফিক, বামফ্রন্টের বিরুদ্ধে যে অভিযোগ এতদিন ধরে উঠেছে, গণহত্যা হোক আর যাই হোক, তার একটা দোষও প্রমাণিত নয়, একটা, নট আ সিঙ্গেল থিং। এবং মজার বিষয় হচ্ছে বামফ্রন্ট কখনো কেন্দ্রীয় সরকার চালায়নি। আমরা বাইরে থেকে সমর্থন করে ইউপিএ 1 চালিয়েছি, তার আগে অনেকগুলো সরকার চালিয়েছি বাইরে থেকে সমর্থন দিয়ে, আমরা তো সরকার চালাইনি। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট ওয়াজ দেয়ার, সুপ্রিম কোর্ট ওয়াজ দেয়ার, হাইকোর্ট ওয়াজ দেয়ার। আপনি একটা বলুন তো, আপনি যতগুলো অভিযোগ করলেন, এর কোন অভিযোগ নিয়ে এখনো অবধি বিরোধীরা অত অবধি গিয়ে পৌঁছেছিল? আপনি ছেড়ে দিন না। এই যে আমরা প্রতি কথায় বলতে শুনি, সাইবাড়ি বলতে শুনি, প্রতি কথায় 21শে জুলাই বলতে শুনি, তারপরে সুন্দরবনের ওই ঘটনাটা কি, ওই মরিচঝাপি নিয়ে বলতে শুনি, এত ডকুমেন্ট এত কিছু আছে, জাননি কেন? কোর্টে জাননি কেন? স্টপস ইউ। কে বারণ করেছিল আপনাকে? আপনি কমিশন বানিয়েছেন 2011 সালে। 2011 সালের আগে আপনি বলেছিলেন ধরে ধরে জেলে পুরবো। গৌতম দেব নিউ টাউন বানিয়েছিলেন, নিউ টাউনের পাশে এখন বসে বসে হাওয়া খাচ্ছি, চা খাচ্ছি, আপনাকে বাইট দিচ্ছি। গৌতম দেব বাড়িতে বসে বসে এখন টিভিতে খবর দেখছেন, হয়তো ওনার ক্ষমতা আছে গৌতম দেবকে জেলে পড়বার? উনি তো বলেছে এক গাদা ফাইল, এত ফাইল নিয়ে বললেন এই ফাইল হিটকো দুর্নীতি করেছে, গৌতম দেবকে জেলে পুরবো। গৌতম দেব বললেন 1 কপি করে জেরক্স করে মমতা ব্যানার্জির বাড়ি পাঠিয়ে দিচ্ছে, আমাকে পড়ো। একবার ডাকলেন সিবিআই, তারপর কোথায় কি? আমি আপনাকে বলছি শোনেন, আমাদের সরকার চালানোর যে একটা নির্দিষ্ট জায়গা ছিল মানুষের জন্য, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, সেখানে দুর্নীতির কোনো জায়গা ছিল না। অভিযোগ থাকতে পারে, প্রমাণিত নয়, একটাও নয়। দাদা, আস্তে আস্তে ইন্টারভিউটাকে আমাদের গুটিয়ে নিতে হবে, সেই জায়গাতে একটা পজিটিভ অ্যাপ্রোচে যাব। এই যে তো রেড ভলেন্টিয়ার্সের বিষয়টা আমরা দেখলাম, যেটা একটা ভারতীয় রাজনীতির একটা ইউনিক বিষয়, কিন্তু আজকে যখন মমতা ব্যানার্জির নেতৃত্বে অনেকেই বলছেন একটা রিলিফের কর্মসূচি এসছে, রাষ্ট্র যখন বলছে ক্যাশ ট্রান্সফার করবো না, সেই সময় একটা রিলিফের কর্মসূচি এসছে, যেটা নোবেল লরিয়েটরাও কিছুটা হলেও এনরোস করেছে, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মতো লোকেরা। সেই সময় দাঁড়িয়ে তোমার কি মনে হয় না যে আজকে সিপিএমের তারা যদি রেড ভলেন্টিয়ার্স তৈরি করতে পারে, তাহলে সিপিএমের যুবরা কেন আজকে বন্ধ হয়ে যাওয়া ক্ষুদ্র শিল্প চালাবে না? কেন তারা ঘরে ঘরে নিউজ পেপার ব্যাংক তৈরি করবে না? যে আমরা যে নিউজ পেপারগুলো বিক্রি করি, সেই বিক্রির টাকা জমিয়ে পাড়ায় পাড়ায় উন্নয়নের কর্মসূচি কেন ডিআইএফআই নেবে না? দেখুন, খুব প্রথম কথা হচ্ছে যে আপনি যে কথাটা বললেন বিকল্প কর্মসংস্থান ডিওয়াইফাই করছে। 50 জন রেড ভলেন্টিয়ারকে ডাক্তারবাবুরা রয়েছেন, তারা সাহায্য করছেন তাদেরকে নার্সে পরিণত করা।
ট্রেন করা, ট্রেন্ড করে তাদেরকে স্বনির্ভর করে তোলা, এই কাজ আমরা করছি। না আমি বলছি না তোমরা করছো না না, আমরা বলছি, আমি এই 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 সম্মেলনকে সামনে রেখেই গোটা দেশ জুড়ে এই প্রচার আমরা ছড়িয়ে দিতে চাই। স্বনির্ভর গোষ্ঠী কনসেপ্ট কবেকারের কনসেপ্ট। আপনি যান বাইপাসের ধারে বিভিন্ন যে নার্সিংহোম গড়ে উঠেছে, নার্সিংহোমের সামনে আপনি দেখবেন মহিলারা, আমি জানি না এখন চলে কিনা, আমি ছোটোবেলায় বাবা যখন অসুস্থ ছিলেন সেই সময়তে আমি ওই এলাকায় যখন যেতাম আমি দেখতাম কাকিমা জেঠিমারা যারা রয়েছেন তারা সবাই একটা ক্যান্টিন চালাচ্ছেন। সেটা কি? অর্থাৎ স্বনির্ভর করে তোলা, সমাজের পিছিয়ে যাওয়া অংশের মানুষকে স্বনির্ভর করে তোলা। সেই কাজ তো আমরা করেছি, সেই কাজ এখনও আমরা করছি, সেই কাজ ডিওয়াইএফআই করছে। বিকল্প কর্মসংস্থান আমরাই ঠিক করছি, কোনো সরকার ঠিক করছে না। তাহলে কি এই কাজগুলো মানে যে শিল্পগুলো বন্ধ হয়ে গেছে, ক্ষুদ্র শিল্পগুলো, তোমাদের তো কয়েক লক্ষ কর্মী, তাদের নিয়ে তোমরা একটা ড্রাইভ দিতে পারো না যে বন্ধ হয়ে যাওয়া ক্ষুদ্র শিল্পগুলোকে? দেখুন, কথা হচ্ছে যে ক্ষুদ্র কুটির শিল্প ইটস এ হিউজ সেগমেন্ট, এটা একটা অনেক বড় সেগমেন্ট। ক্ষমতায় না থেকে আপনি এত বড় সেগমেন্টের মধ্যে ঢুকে তার মাধ্যমে মানুষকে রিলিফ দেবেন, আমার খুব মনে হয় না কি সেটা খুব একটা প্র্যাকটিক্যাল হতে পারে। দেখুন, আমাদেরও একটা লিমিটেড রিসোর্স আছে, একটা লিমিটেশন আছে। দেখবেন ভোটের সময় তো আমরা একটা কথা বলতাম যে ভোটে জিতলেও কাজ করবো, হারলেও কাজ করবো, কিন্তু ভোটে জিতলে সরকারে গিয়ে কাজ করতে পারবো, ভোটে হারলে বাড়িতে অক্সিজেন সিলিন্ডার থাকলে আপনাকে আমি পৌঁছে দিয়ে আসতে পারি। এর বেশি আমি কি করতে পারি? একটা রেড ভলেন্টিয়ার আপনার জন্য ক্ষমতায় না থেকে আর কি বেশি করতে পারে? বামফ্রন্ট আপনার জন্য ক্ষমতায় না থেকে কি করতে পারে? আপনার বাড়িতে কোভিড হয়েছে, আপনি ফোন করলেন, আপনার বাড়িতে আমি অক্সিজেন দিয়ে আসলাম। আপনার বাড়িতে কেউ ওষুধ কিনে দেওয়ার নেই, আমি ওষুধ কিনে দিয়ে আসলাম। আপনার বাড়িতে কোনো একটা সাহায্যের কাজে লাগলাম। বাট পলিসি মেকিংয়ের জায়গাতে যতক্ষণ না পৌঁছতে পারছি ততক্ষণ অব্দি এগুলোকে পাল্টাতে পারবো না। ফলত সেই কারণেই ভোট, সেই কারণেই পার্লামেন্টারি ডেমোক্রেসি, সেটাকে আরও স্ট্রেনথেন করে আমাদেরকেও দেখতে হবে যে কীভাবে আমরা সেটাকে আরও রিভাইভ করে আরও স্ট্রেংথ নিয়ে সংসদে, বিধানসভায় পৌঁছতে পারি। খুব সুন্দর একটা জায়গায় নিয়ে গেল। আর এখানেই চে গুয়েভারার একটা কথা মনে পড়ছে, আর্নেস্টো চে গুয়েভারার। সেটা হচ্ছে তিনি বলিভিয়াতে গিয়ে বলেছিলেন যে বিশ্বজুড়ে একটা যৌথ খামারের স্বপ্ন, সংসদীয় গণতন্ত্রের স্বপ্ন নয়, বিশ্বজুড়ে একটা যৌথ খামারের স্বপ্ন। এবং তিনি ওই কথা লিখেছিলেন যে ডানা ভাঙা প্রজাপতি, প্রত্যেকটা প্রজাপতি যাতে উঠতে পারে তার জন্যে আমি লড়ব। আজকে যে কোনো যুবরা যখন একত্রিত হয় তখন আমরা দেখি যে স্টিরিও টাইপগুলো ভাঙে। দেখবে 52 সালে যে ভাষা আন্দোলন হয়েছিল, আওয়ামী লীগ মানেনি, নেমে গেছিল কিন্তু ছাত্র সংগঠনগুলো। আওয়ামী লীগ পরে যুক্ত হয়েছে গুলি টুলি চলার পরে। আজকে দেখা যাচ্ছে কমিউনিস্ট পার্টিগুলোর ভেতরেও, বিশ্বজুড়ে কমিউনিস্ট পার্টিগুলোর বিরুদ্ধে একটা রিজেকশন বাড়ছে। কিন্তু কার্ল মার্কস 1999-এ পৃথিবীর সর্বোচ্চ দার্শনিক হিসেবে স্বীকৃতি পেয়েছে। ফলে আজকে কি মনে হয় না যে ট্রস্কি, রোজা লুক্সেমবার্গ আজকে অনেক বেশি প্রাসঙ্গিক স্ট্যালিনের চেয়ে? এবং আজকে যদি তুমি খুব ভালো করে দেখো, আজকে তো এসে আমাদের ক্ষমা চাওয়ার সময় এসছে যে রাশিয়ায় কমিউনিজমের নামে সলজনিস্তিনের মতো লেখককে আমরা জেলে পুড়েছিলাম, চীনে যেগুলো হচ্ছে সেগুলো নিয়েও তো একটা ক্ষমা চাওয়ার জায়গা কি আজকে আসেনি? দেখুন, আপনি একটা গোটা আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে চলে গেলেন অনেকটা। এটা তো যুবরাই করবে। না না, যুবরা করছে তো, আমরা বলিনি? বামফ্রন্ট সরকার চালানোর সময়তে অনেক কাজ করতে গিয়ে কিছু কাজ তো ট্রস্কি বা রোজা লুক্সেমবার্গ সম্পর্কে নতুন কোনো ধারণা এসছে কি আমি জানি না। দেখুন, আমি না এই জায়গাটাতে একটু ডিফারেন্সিয়েট করছি আপনার সাথে একটা ছোট্ট জায়গাতে। ট্রস্কি, রোজা লুক্সেমবার্গ, যাদের নাম আপনি এখানে বলছেন, আমি না তাদের ধারণা নিয়ে কাজ করে আমরা সাধারণ মানুষের মধ্যে যেতে চাই। আমি কেন এই কথাটা বললাম? একজন বামপন্থী হিসেবে আমাকে অনেকে অবজেক্ট করতে পারে না, একজন কমিউনিস্ট হিসেবে, যে তুমি স্টলওয়ার্ডসদেরকে অবজ্ঞা করছো। না, অবজ্ঞা নয়। এই যখনই আমরা এই কথাগুলো নিয়ে বলতে যাই তখনই লোকে বলে বাবা মঙ্গল গ্রহ থেকে চলে এসে মানুষকে কথা বোঝাতে চাইছে। না, আমরা বামপন্থাকে, কমিউনিজমকে, বামপন্থী ভাবনাকে সহজ সরল আঙ্গিকে লেম্যানের মতো করে লেম্যানের মধ্যে নিয়ে যেতে চাই। ফলত সেই কাজ তো আমরা করছি। ডিওয়াইএফআই বলেছে, বামপন্থীরা বলেছে, বামফ্রন্ট বলেছে, সরকার বলেছে যে সরকার চালাতে গিয়ে আমরা অনেক কাজ করতে গিয়ে অনেক কাজ ঠিক করেছি, আবার এমন অনেক কাজ আমাদের দ্বারা হয়ে গেছে যে কাজগুলো হয়তো না হলেও পারতো। এটা বলবার ক্ষমতা একমাত্র বামপন্থীদের আছে, আর অন্য কারণ নেই। কে বলছে? আজকে বিজেপি বলছে, আজকে মমতা ব্যানার্জি। কার্ল মার্কস তো এর চেয়েও বড় কথা বলে গেছে যে একটা সময় কমিউনিস্ট পার্টির থাকারই দরকার নেই। সেই সময় আসতে অনেক দেরি আছে। একটা সময় কমিউনিস্ট পার্টি তো থাকার দরকার নেই, রাষ্ট্র বিলুপ হয়ে যাবে, সব বিলুপ হয়ে যাবে, দ্য টাইম উইল কাম। তার জন্য আপাতত এই সময়ের যে লড়াইটা সেটাকে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যেতে হবে। যে কারণে আমরা বলি, আমরা যে মানে মতবাদের জন্য আমরা যে লড়াই করি, সেই মতবাদের লড়াইতে
আমাদের লক্ষ্য, সেই লক্ষ্য অনেক বড়, অনেক দূর অবধি যেতে হবে। সেই লক্ষ্যে, সেই দূরে পৌঁছানোর জন্য এখন সামনে যে প্রতিপক্ষদের দেখছে বেল কাটার মতো, এই অচিরে থাকবে না। আমার শেষ প্রশ্ন, এরপরেই শেষ করব। তরুণের স্বপ্নে নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন তরুণের অন্যতম অধিকার হচ্ছে ভুল করার অধিকার। আজকের ডিআইএফআই আন্দোলনকে খুব কাছ থেকে দেখার পরে তুমি ডিআইএফআই আন্দোলনে 3টে ভুল শনাক্ত করতে পারবে কি, যে ভুলটা তোমাদের পিছিয়ে দিচ্ছে? আমরা পিছোচ্ছি না, অনেস্টলি স্পিকিং আমরা পিছোচ্ছি না। তাহলে তবু 3টে আমি বলছি আমরা পিছোচ্ছি না, হয় এগোচ্ছি, কিন্তু সেটা মানে দেখুন, মানে খুব স্লো বাট স্টেডি, বাট আমরা এগোচ্ছি। আমরা এগোচ্ছি। আমিও চাই আপনার চ্যানেল এত সুন্দর আপনি প্রশ্ন করলেন, অনেক ধন্যবাদ। আপনার চ্যানেল আরও অনেক শ্রীবৃদ্ধি হোক, অনেক 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 আস্তে হলেও আমরা কিন্তু আস্তে আস্তে এগোচ্ছি, এবং এই যে অন্ধকার থেকে আলোর দিকে যাওয়ার এই যে জায়গাটা, সেটা আছে। এবার দেখুন, সংগঠনের কি ভুল কি ঠিক, সংগঠনের একজন কর্মী হয়ে দক্ষ আইনজীবীর মতো হয়ে না, এটা আইনজীবী নয়, আমি আইনজীবী হওয়ার অনেক আগে থেকে কমিউনিস্ট পার্টির কর্মী, ডিওয়াইফাইয়ের কর্মী। সংগঠনের ঠিক ভুল, কমিউনিস্ট পার্টির ঠিক ভুল, এ তো আন্দোলন, এই তো সম্মেলন মঞ্চ ছাড়া দাঁড়িয়ে আমি বাইরে বলতে পারবো না। এটা বলা শোভনীয় নয়, শুধু তাই নয়, আমরা যে ধারণার মধ্যে দিয়ে বড় হয়েছি, যে স্কুলিংয়ের মধ্যে দিয়ে বড় হয়েছি, এটা কমপ্লিটলি আমার ডিফারেন্টের জায়গা থেকে যায়। ফলত দেখুন, কিন্তু আমি একটা বিষয় বলতে পারি, একটা কাজ যখন ডিওয়াইফাই করছে, আপনারা দেখেছেন শেষ 1 বছর ধরে ডিওয়াইফাই নিরন্তর লড়াই আন্দোলনের মধ্যে রয়েছে। ফলত অবভিয়াসলি এই নিরন্তর লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে যেতে গেলে এখন অনেকে বলতেই পারে ওইগুলো ভুল, এইগুলো ঠিক। ঠিক ভুলকে নিয়ে সাধারণ মানুষ, ঠিক ভুলকে নিয়ে সংগঠন, সেই ভুলগুলোকে চিহ্নিত করে রেকটিফাই করে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বভারতীয় সম্মেলন। এক অত্যন্ত আশাবাদের কথা বলল, আর সেই আশাবাদকে সম্মান জানিয়ে রাহাত ইন্দোরি সেই লাইন দিয়ে আমরা শেষ করছি। উঠায়ে কদম আগে মঞ্জিল, মজা তো তব হ্যায় জব প্যারো মে কুছ থকান রহে। এই বলে সায়নকে অনন্ত ধন্যবাদ আমাদের সাথে কথা বলার। থ্যাংক ইউ। আমাকে দর্শকদের কিছু বলবে? আমি দর্শকদের কাছে একটাই কথা বলতে চাই, দেখুন, আমি মনে প্রাণে বিশ্বাস করি যে অল্টারনেটিভ মিডিয়া এই মুহূর্তে গণতন্ত্রে খুব প্রয়োজন। হোয়াট ইজ অল্টারনেটিভ মিডিয়া? অর্থাৎ বড় বড় মিডিয়াগুলোর বাইরে বেরিয়ে গিয়েও যে চ্যানেলগুলো ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে বা বিভিন্ন হচ্ছে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিংয়ে উঠে আসছে, এগুলো অনেক বেশি প্রয়োজন। তার কারণ তারা স্বতন্ত্রভাবে কাজ করতে পারে। আপনি আমাকে যে প্রশ্নগুলো এখন করলেন, আপনি যদি কোনো বড় কর্পোরেট হাউসে চাকরি করতেন এই সময়তে, আপনি চাইলেও করতে পারতেন না, কালকেই চাকরি চলে যেত। হ্যাঁ, তার কারণ দেখুন কর্পোরেটদেরও নিজস্ব পলিসি আছে, কমিউনিস্ট পার্টির যেমন পলিসি আছে, কর্পোরেটদেরও পলিসি রয়েছে, এবং তার সাথে সাথে দাঁড়িয়ে প্রতিটা পলিটিক্যাল পার্টির পলিসি রয়েছে। ফলত সেই জায়গা থেকে দাঁড়িয়ে কথা ও মুখ চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবারদেরকে অনেক অভিনন্দন। আপনারা যারা দেখছেন, আপনারা যারা ফেসবুক বা ইউটিউবে যারা এই গোটা ইন্টারভিউটা দেখলেন, যারা আমার ভিডিও ব্যক্তিগতভাবে দেখেন, আমাদের কথা শোনেন, আমাদের বামপন্থীদের, ছাত্র, যুব সবার কথা শোনেন, তাদের সবার তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ রইল, এমন বিকল্প সংবাদ মাধ্যমকে আরও অনেক ভালো করে কাজ করবার জন্য ডু সাবস্ক্রাইব অ্যান্ড ডু লাইক দ্য চ্যানেল, শেয়ার করুন, যাতে সাধারণ মানুষের কাছে এই ভাবনা পৌঁছে যায়। ধন্যবাদ। থ্যাংক ইউ।